ডিসেম্বরের যে আত্মসমর্পণের দলিল, সেই দলিলের লাইনে কি লেখা আছে? পাকিস্তানি সেনা নৌ বিমান বাহিনীর পাশাপাশি সিভিল আর্ম ফোর্স এখানে আত্মসমর্পণ করলো। এই সিভিল আর্ম ফোর্স কারা? এই জামাতে ইসলামী। এই 16 ডিসেম্বর আগে 14 ডিসেম্বরে বাড়ি বাড়ি থেকে বুদ্ধিজীবীদের ধরে নিয়ে গেছে কারা? এই জামাতে ইসলামীর ছাত্র সংগঠন, ছাত্র সংঘ। এই আলবদর আল শামস, এই আলবদর আল শামসের ভাই হচ্ছে শিবির। সেই শিবিরের লোকজন আটকা 24 আগস্টের পরে বলতেছে আমরা গুপ্ত ছিলাম। মাননীয় সংসদ সদস্য প্রেসিডেন্টকে ধন্যবাদ জানাইতে গিয়ে আমাদেরকে একবারে জেরবার করে ফেলেছেন। বিএনপি এমন একটি সংগঠন যারা 3টি আন্দোলনকে ধারণ করে এবং 3টি আন্দোলনের ট্রফি তাদের ঘরে 1971, 1990 এবং জুলাই আগস্ট 3টি আন্দোলনই আমাদের ঘরে। এরকম ট্রফি অন্য কোন রাজনৈতিক দল বাংলাদেশের ইতিহাসে দেখাতে পারবে না। মাননীয় স্পিকার, আজকে যদি আওয়ামী লীগের কথা বলি, আওয়ামী লীগ 71 বলতে পারবে, 90 বলতে পারবে, জুলাই আগস্টের ট্রফি কিন্তু তাদের ঘরে নাই। আজকে বিরোধী দলের বন্ধুরা জুলাই আগস্ট বলতে পারবে, 71 এবং 90 এর ট্রফি কিন্তু তাদের ঘরে নাই। একমাত্র দল বিএনপি যাদের ঘরে 1971, 1990, জুলাই আগস্ট 3টি ট্রফি আমাদের ঘরে রয়েছে। এবং বিরোধী দল হইচই করে বলতে পারেন মাননীয় স্পিকার 90 তাদের কথা বলতে পারে, কিন্তু 86 সালের নির্বাচনে ঢাক ঢোল পিটে তাই আওয়ামী লীগের সঙ্গে গিয়েছিল, আমরা যাইনি। মাননীয় স্পিকার, আজকে এনসিপির এক নেতা বাইরে বক্তৃতায় বলেছেন জুলাই আগস্টের আন্দোলনে ছাত্র জনতা খেলেছে আর ট্রফি বিএনপি নিয়ে বসে আছে। আমি বলতে চাই জুলাই আগস্টের আন্দোলন ছাত্র জনতার সাথে আমরা সবাই ছিলাম। ট্রফি আমরা কারো কাছে নিতে যাইনি। ক্যাপ্টেনকে এটা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস চিনে, এই কারণে উনি লন্ডনে গিয়ে আমাদের ক্যাপ্টেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে ট্রফি দিয়ে নির্বাচনের তারিখ নিয়ে আসছে। মাননীয় স্পিকার, রাজপথে যেই নামবে আজকেলা বাসলে আমরা রাজপথে দাঁড়াতে আমাকে রাস্তায় বোগাইয়া তোমরা রাস্তা ঘেরাও দেব আর আমরা ঘন্টায় ঘন্টায় গ্রামে থাকি। এই খোলা আমরাও দেয় আমরা খোলা দেয় তোমরা রাস্তায় ঘেরাও দাও আজকেলা বাসলে আমরা। আরে বেটা সাদাবাস কারা তোর আগে দেখ বিএনপি রে ঠেলসকে বিএনপির তো একটা পছন্দের যুগস নাই আর ওদের যে ব্যবহার আর মাসে করে ভোট দিব। 71 সালের 16 ডিসেম্বর তুমি আমার স্বাধীনতা ফিরাই নিয়েছো, আমি সেই স্বাধীনতা ফিরাই নিয়ে আসছি এই জুলাই মাসে। এই 36শে জুলাই আমার স্বাধীনতা ফিরিয়ে আনা, সেজন্য আমরা বলি দ্বিতীয় স্বাধীনতা। জান দেব, জুলাই দেব না, ইনশাল্লাহ। আপনারা সারা জীবন ভারতের বিরুদ্ধে রাজনীতি করে ভারতের সাথে গোপনে মিটিং করছেন, ওটাও তো ম্যানুভার। আপনারা তো ম্যানুভার, এমন তো না আপনারা। নো, দিস ইজ আ গুড কোয়ালিটি ব্রাদার, ডোন্ট বি আপসেট। আপনারা তো মিটিং করেছেন, দিস ইজ আ গুড কোয়ালিটি। আর আপনারা সারা জীবন ইসলামের নামে রাজনীতি করে লাস্টে এসে বলছেন আমরা শরিয়া আইন চাই না। আপনারা তো ভোটের জন্য ইউ হ্যাভ ডান ইট। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি খুব দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখছিলাম শিরোনাম, এখন দেখব বিস্তারিত। তারেক রহমান ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেন নাই যে বাংলাদেশে আসাটা শুধু আমার উপর নির্ভরশীল না? এইটা উনি বলেছিলেন আমার একার উপর ডিপেন্ড করে না, ঠিক আছে? এই কথাটা শিশির মনির বললেন, এটা বলবেন আমি জানতাম। এটাই কিন্তু প্রমাণ করে না যে এটা ডিপ স্টেটের কাজ। যদি ডিপ বলতে অনেকেই বলছে এত ঝানু ঝানু ব্যারিস্টার, তারা বলছে তারা বুঝে না ডিপ স্টেট। তো আসলে এরকম বাতাসে ছাড়া মানুষের জীবন চলে না। এখন বাতাসকে কিভাবে মূল্যায়ন করবে? বাতাস তো আমরা কেউ দেখি না। ওইভাবে যদি বলে আমার কিছু বলার নাই। আমি নিজেও বুঝি না ডিপ স্টেট, আমি নিজেও বুঝি না, কিন্তু আমি অনেকটা বুঝি যে কথাগুলো ভেসে আসে ওটাই যখন কার্যকরীতে পরিণত হয় তখন আমারও সন্দেহ জাগে, কি জানি কি হয়েছে কিনা। কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটা বলেছেন সেটা কিন্তু তাদেরকে লক্ষ্য করে বলেছেন তা কিন্তু না। আপনি দেখেন ইন্টারিম গভর্নমেন্ট প্রধান উনি গত ঈদের পরে 1 বছর আগে, এই আপনার প্রায় 1 বছর জুন মাসে কুরবানি ঈদের পরে উনি লন্ডনে নিজে গেলেন বসার জন্য, এবং আজকের যিনি পররাষ্ট্রমন্ত্রী উনিও গেলেন, পররাষ্ট্রমন্ত্রী। তো এটা তো বাংলাদেশেই হতে পারতো না? উনি তো তাকে আনতে পারতেন। তো এটা তো তার উপরেও ডিপেন্ড করেছিল ওই মুহূর্তে। এবং আপনি খেয়াল করেন এই লাইনটা বলার পরে 1-1.5 সপ্তাহের মধ্যে কিন্তু সব কিছু কিন্তু
সিরিয়াসলি কমপ্লিট হয়ে গেল। শুধু কমপ্লিটই হলো না, একদিনে ভোটার হয়ে গেলেন, আপনার এনআইডি কার্ড হয়ে গেল, ভোটার হয়ে গেলেন, এগুলো 1-2 দিনেই সব কিছু হয়ে গেল, ছুটির দিনে। হ্যাঁ, তো এই জিনিসগুলো কিন্তু আটকে থাকলো না। রাষ্ট্র চেয়েছে তাই ছুটির দিনে। রাষ্ট্র তার নিজের কর্মপরিধির জন্য, কর্মের জন্য কোনো বিশেষ সময় বেছে নিতে পারে, যদি সময় হাতে না থাকে, এটা রাষ্ট্রের উপর ডিপেন্ড করে। তো এই জায়গাগুলো রাষ্ট্র তখন করলো। তাহলে কেন এই বৈঠকটা কেন লন্ডনে গিয়ে করতে হলো? সেটার আগেও তো এই ঘটনাটা উনি আসতে পারতেন, ওনাকে আসতে দেওয়া হতো। এই জিনিসগুলো আমরা যদি চিন্তা করি যে ওই সময়ের রাষ্ট্রের, যেটা আসিফ বলেছেন, যদি এটাই হয় যে আমাদেরকে থাকতে বলেছে, থাকার প্রয়োজনেই হয়তো বা বিএনপির চেয়ারম্যানকে দেশে আসতে দিতে তারা অনিচ্ছুক ছিলেন। সব কিছুতেই তারা মনে করেছিলেন যে তারা একটা কানে ফু দিয়ে আমরা হয়তো চলতে পারবো, আমরা হয়তো বা আমরা অনেক দিন থাকতে পারবো, বিশেষ করে 29 সাল পর্যন্ত তো অবশ্যই। কিন্তু তারা তো থাকেননি, তারা তো নির্বাচন দিয়েছেন। তারা যে আপনাদের দাবি ছিল নির্বাচনের। থাকেন নাই না থাকতে পারেন নাই, এটাও ব্যাপার। যে মানুষটি এই কথাটা বললেন, তাকেও তো নামাতে কত ব্যাক পেতে হয়েছে। নিজে থেকে তো নাহিদ যেমন নিজে থেকে রেজিগনেশন দিয়েছিলেন, তারা কিন্তু ওইভাবে দিতে চান না, একদম নির্বাচনের আগে তাও দেন কিনা এরকম একটা অবস্থা ছিল। তো তারা যে নিজেরা যেতে চান না, এটা তাদের অনেক কর্মকাণ্ডে বোঝা গেছে। এবং নির্বাচন যেদিন হয় আপনি খেয়াল করেন, সেই দিনও কিন্তু তার আগে পর্যন্ত যে নির্বাচনটা হবে কিনা প্রত্যেকের মধ্যে কিন্তু এই ধরনের একটা দুদুল্যমনা ছিল, যে যত কথাই বলুক না কেন। এবং নির্বাচন যে ঠিকভাবে নাও হতে পারে, নির্বাচনের আগে একটা বড় ঘটনা ঘটতে পারে, দুর্ঘটনা ঘটতে পারে, এটা কিন্তু খোদ আপনার চিফ অ্যাডভাইজার নিজেই বলেছিলেন। অন্যরা তো বলেছিলেনই, উনি নিজেও এই কথাটা বলেছিলেন একের অধিকবার, যে নির্বাচনের আগে বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারে। তো এই জায়গা থেকে প্রমাণ হয় যে তারা আপনার, এখন তো কেউ বলে না, এখন সবাই কিন্তু সমালোচনা করে ইন্টারিম গভর্নমেন্ট প্রধানের। তখন কিভাবে নামাজ পড়া শেষ হলেই ঈদগাহ মাঠ থেকে শুরু হতো যে তার 50 বছর থাকা উচিত, তার 10 বছর থাকা উচিত, তার 5 বছর। তো ফেসবুকে আমরা অনেকের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পোস্ট দেখেছি। তো এই জায়গা থেকে তাদের যে থাকার ইচ্ছে ছিল, তাদেরকে তারা যাদেরকে মাস্টার মাইন্ড বলেছিল, অথবা তাদেরকে যারা নেপথ্যে রেখেছিলেন, তাদেরও যে রাখার ইচ্ছে ছিল, তারাও কিন্তু ওপেন এই কথাগুলো বলেছে যে আমরা এত তাড়াতাড়ি নির্বাচন চাই না, আগে আমরা আরেকটু পুক্ত হই বা কিছু। তো এই জায়গাগুলো থেকে আমি বলতেই পারি, এবং আমার নেতা ওনার ওই কথায় প্রমাণ করে না যে ডিপ স্টেট চায় না বলে উনি আসতে পারেন না। আর আরেকটা কথা বলেছেন আমাদের বিরোধী দলীয় নেতা, যে ভারতের চাপ বা অন্যান্য চাপ, সমস্ত পৃথিবীতে এখন যে অবস্থা, জিও পলিটিক্সের যুগ, এই জিওতে চাপ নাই হেন দেশ বোধহয় খুঁজে পাওয়া যাবে না। যারা মুরল, যারা বিশ্বকে চালায়, তারাও কিন্তু চাপের মধ্যে থাকে। ইরানের দ্বারা আমেরিকা চাপে থাকবে, এটা তো আমেরিকা চিন্তা করে না, ভাবছে 1-2 ব্যাপার, একটা বোতামে চাপ দিলেই ইরান ঠান্ডা হয়ে যাবে। তো তারাও কিন্তু চাপের মধ্যে, যে ইসরায়েল এত কিছু করছে সারা বিশ্বে, সেও চাপের মধ্যে আছে। তারও নেতা মারা গেছে কি না, যায় নাই, সেটাও কিন্তু তারা সব কিছু প্রকাশ করে না। তো সেই জায়গা থেকে বলতে চাই, এই চাপ নিয়ে আমাদের থাকতে হবে। আর প্রতিবেশী দেশ যদি 3 দিকে যদি একটা দেশ হয়, তাহলে তো বলাই বাহুল্য। আমরা চাই বা না চাই, তাদের বাইরে আমাদের সব সময় যাওয়া সম্ভব হয় না, তাদের বাইরে। কারণ এই যে দেখেন, এই যে তেলটা এখন আসছে, তার উত্তর পেয়েছেন। আমি বলি, এই যে তেলটা আসছে, আমি আরেকটু লেন্দি করছি এখানে, তেলটা আমার যে জনগণের কি যে কোনো মূল্যে তেল দরকার। তা এখন আমার তো অন্য কোনো ওয়ে নাই। তো যে ওয়েটা আমার থাকবে, আমার যখন মৃত্যু পথযাত্রীর কাছে সব কিছুই হালাল সেই মুহূর্তে। তো আমার সম্পর্কটা তো ওই জায়গাটায়। যেহেতু আসেন, একটা প্রশ্ন আপনাকে করতে চাই। সরকার তো বারবার বলছে যে তেলের কোনো সংকট নেই, যথেষ্ট পরিমাণ মজুদ আছে, কিন্তু আমরা তো পেট্রোল পাম্পগুলোতে তার প্রতিফলন দেখতে পাচ্ছি না। মানে সরকার কি এই বিষয়টিকে লুকাতে চাচ্ছে কিনা, বা এই সংকটটা সামনে অনেক ভয়াবহ যদি ইজি করে দেয়। বাংলাদেশের মানুষের যে নেচার, মানুষ যে ঘরের মধ্যে যে বন্দি করে রাখতে পারে, এটা বিশ্বের অন্য কোথাও নাই। বিশ্বে যখন আমেরিকা, ব্রিটেনের মতো জায়গাগুলায় যখন আপনার বলা হয় যে এটা ক্রাইসিস চলছে ডিমের, তখন খুদ প্রাইম মিনিস্টার থেকে শুরু করে প্রত্যেকেই, তার যদি ঘরে 4টা ডিম লাগে 4টাই কিনে, 5টা কিনে না।
কিন্তু বাংলাদেশ এমন সে 400 ডিম কিনে তার সামর্থ্য থাকলে কিনে ফেলে রাখবে ঘরের মধ্যে। আচ্ছা, কেন তো কিনবে এই না যে- আপনি এই যে- আমাকে এটা একটু বলবেন যে কেন কিনবে না? কারণ পেট্রোল পাম্পগুলোতে গেলে তো তেল পাওয়া যাচ্ছে না, মানুষ তো এমনিতেই শঙ্কায় আছেন, তাহলে কেন যখন কিনবেন ইজি না? করে দিয়েছিল তখনই কিন্তু আপনি লাইনে যত পার্সেন্ট নিছেন, যখন ইজি এখন করে দেওয়া হয়েছিল তখনও কিন্তু আমি তেলের আমি সংকট আপনাকে ছিল, বলি তেল কিন্তু পাওয়া প্রত্যেকটা যাচ্ছিল আমি না। বলি প্রত্যেকটা গাড়িগুলোর কথা বলি 50 থেকে 100 লিটার মিনিমাম তেল ধরে। মানুষ কিন্তু যখন তেল অ্যাভেলেবেল তখন কিনে না, এই এতগুলা তেল কিন্তু কিনে না, 10 লিটার 20 লিটার আমরাও চলি, তো আমরাও এইভাবেই কিনি। কিন্তু প্রত্যেকটা গাড়ি যদি 100 লিটার করে তেল ঢুকায়, লাইনে যারা আছে 100 লিটার করে ঢুকাইলে কিন্তু 100টা গাড়ির মধ্যে কিন্তু তার এক বড় ট্যাঙ্ক লরির তেল সে চলে যাবে। তাহলে কি হবে? ক্রাইসিসে পড়বে, আবার তেলটা আস্তে আস্তে টাইম লাগবে। তো 200 গাড়ি তো ফ্যাক্টর না, আপনি একটা আমি আস্তে আস্তে দেখলাম আজকেও 200 300 500 গাড়ি একটা মাইল লম্বা দাঁড়ায় আছে। তো এখন আপনার যা সামর্থ্য আছে সম্পূর্ণ দিয়ে আপনি তেল কিনছেন, তো আপনি পুরো ট্যাঙ্কার ভর্তি করছেন, আপনার কয়টা ট্যাঙ্কার লাগবে? সরকার তো আসলে জনগণের শঙ্কা সে দূর করতে পারছেন না। সরকার কি বলেছে শুনেন, এর আগে কিন্তু নরমাল নিয়ম অনুযায়ী যথেষ্ট পরিমাণ আছে। 3 মাসের তেল থাকা জরুরি, কিন্তু কোনো সরকারই রাখে নাই। এর আগে সরকার ইন্টারিম গভর্নমেন্ট কয় দিনের তেল রেখে গেছিল, খুব কম দিনের তেল রেখে গেছিল। এখনো কিন্তু মন্ত্রী মহোদয় কি বলছেন যে আমার 1 মাসের তেল আছে, কিন্তু 1 মাসের তেল যদি আপনি এই যে 1 মাস বলছে আপনি ঘর বুঝাই করে তেল ফেলে, আপনি এর মধ্যে তো একজনের এক ব্যক্তির ওইখান থেকে প্রায় ধরেন গাজী ট্যাঙ্কের 1 ট্যাঙ্কার মানে 1 ট্যাঙ্ক লরি তেল আপনার পাওয়া গেছে 10,000 লিটার। তো এই যে এরকম যদি আপনি ঘর ভর্তি করতে থাকেন তেলে ক্রাইসিস বানানোর জন্য, এবং কি করছে গ্রামের ঘরে ঘরে কি কয়েকটা যারা চোরাচালার কারবারি তারা কি করছে তেল কিনে নিয়ে 200 টাকা লিটার বিক্রি করছে আলাদাভাবে। এই যে কৃত্রিম ক্রাইসিস যে সৃষ্টি করছে, এটার জন্য আপনারা সাংবাদিক, আপনাদেরও কিন্তু এখানে কাজ আছে, আপনাদেরও কিন্তু জাতির উদ্দেশ্যে বলা দরকার যে আমরা সবাই মিলে যা পাই সবাই মিলে ভাগ করে খাই, তাহলে কিন্তু সমস্যা হবে না। আর এই তেল ক্রাইসিস কিন্তু বাংলাদেশের না, সমস্ত বিশ্বে। একটি মানে বিষয় আপনার কাছে, তারপর আমি লাইনটা শেষ করি। সজীব ভুঁইয়া তিনি আমি বলেছেন বলি যে তারা যখন ক্ষমতা ছেড়েছিলেন, তৎকালীন সরকারের পারচেজিং যে কমিটি আছে সেই কমিটিতে তিনি ছিলেন, এবং তারা যখন ক্ষমতা ছেড়েছেন তখন 2 মাসের তেলের মজুদের রেখে আসছেন, সেটি এখন 1 মাসের মানে এত দ্রুত শেষ হয়ে গেল। শোনেন, 2 মাসের তেল আপনি নিজে বলেন, তেল তো এমন জিনিস না যে হাঁড়ি পাতিল ভরে রাখা যায়, সরকারের যে কারখানাগুলো আছে সেইখানেই রাখা ছিল। তাহলে তারা যদি 2 মাসের তেল রেখে গেল, তাহলে এই তেলটা কে খেলো? এই তেলটা কোথায় যাবে? তেল তো এই যে এই সমস্যার সৃষ্টির পরে তেল নিয়ে আসা হচ্ছে, তাহলে তেল আনতে হলো কেন? আমি তাকে আপনার মাধ্যমেই প্রশ্ন করছি, প্রতিদিন তেল আসছে, তেল ভারত থেকে আনছে, তেল হুরমুজ প্রণালী আপনার বলে দিচ্ছে যে বাংলাদেশের তেল আসতে কোনো বাধা নাই, তারপরে তেল অন্যান্যভাবে বাংলাদেশ সরকার চেষ্টা করছে। তাইলে আপনার 2 মাসের তেল রেখে গেলে সরকার আসছে 1 মাস 2-1 দিন 2-4 দিন, এই 1 মাস 2-4 দিন আর 2 মাস আপনার তাহলে তেলগুলো গেল কই? তারা তো ফেব্রুয়ারির 17 তারিখে দায়িত্ব ছেড়েছে, তখন যদি দেখে যে 2 মাসের তেল আছে, তাহলে এই তেল কোথায় গেল তাকেই জবাব দিতে। বিএনপি আগুন নিয়ে খেলছে, এই যে সংবিধানের প্রশ্ন বারবার তুলছে না, হাসিনা তো বলেছে সে রিজাইন করে নাই, তাহলে আন্ডার দ্য ডামি ইলেকশন অফ 2024 এবং 72-এর সংবিধান, হাসিনা তো এখনো প্রাইম মিনিস্টার। বিএনপি আমাদের ওই 17 বছরটাকে যেটাকে আমরা ফ্রেম করি আওয়ামী ফ্যাসিবাদ, এইটার একটা কন্টিনিউয়েশন হিসেবে সে 2 মাস পার করছে আর কি। তাহলে এক্স্যাক্টলি ওই কাঠামোর মধ্যেই আছি, 72-এর সেই একটা ফ্যাসিস্ট কাঠামো, কনস্টিটিউশনাল কাঠামো সাডেনলি বিএনপি নেতাদের খুব প্রিয় রেফারেন্স বুক হয়ে গেছে। যেই কাঠামোর উপরে ভিত্তি করে আওয়ামী লীগ বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে দিয়ে গেছে, বাংলাদেশে বিরোধী দলের রাজনীতি শেষ করে দিয়ে গেছে, গুম খুনের মহাযজ্ঞ করে গেছে, ঠিক সেই কাঠামোটাকে সে তার উইথ কনভিনিয়েন্টলি রেফার করছে। শেখ মুজিবকে 72-এর সংবিধানে তো শেখ মুজিবকে জাতির পিতা বলা আছে, কই কিছু তারা তো বলছে না, জাতির পিতা তার বক্তব্যে বলছে না, ছবি টানানোর কথা বলে দেয়া আছে। তারেক রহমান তার কোনো অফিসে, মন্ত্রী মিনিস্টারদের অফিসে তো আপনার শেখ মুজিবের ছবি টানায় নেই। কয়দিন আগে তারা স্বাধীনতা দিবস পালন করলো, সংবিধানে তো বলে দেওয়া আছে শেখ মুজিবের পক্ষে হান্নান আরও কে নাকি স্বাধীনতা ঘোষণা করছে, কই তারা তো ফুল টুল দিতে যায়নি, কোথাও তো শেখ মুজিবকে স্মরণ করে নাই, বরং যেই টিওনো কনস্টিটিউশনকে রেফার করে বলছে যে আমি যেহেতু ওথ নিয়েছি কনস্টিটিউশনকে আমি আপহোল্ড করব, সে বলেছে শেখ মুজিব কনস্টিটিউশনালি স্বাধীনতার ঘোষক, সো আমি আমার বক্তব্যে তাই বলেছি, তাকে আবার ওএসডি করে ফেলছে।
তাহলে এই যে কনভিনিয়েন্টলি সংবিধানকে রেফার করা, আবার ইকুয়ালি বলা যে আমি সংস্কারের পক্ষে আছি, দেখেন আমি 100-র উপরে সব জিনিস আমি অলরেডি পাশ করে ফেলতেছি। কোনগুলো পাশ করতেছে? যেগুলো তার ক্ষমতায় থাকা, বসা, কন্টিনিউর জন্য কনভিনিয়েন্ট। এবং দেখেন এখানে যে একটা প্যারালাল ম্যান্ডেট কাজ করতেছে বারবার, যেটাকে বিএনপির জাস্টিফিকেশনের জন্য বলা হচ্ছে যে সে তো ম্যান্ডেট নিয়ে আসছে ক্ষমতায়। ফাইন, অফকোর্স ম্যান্ডেট নিয়ে আসছে গভর্নমেন্ট ফর্ম করবার জন্য, বাট এই ম্যান্ডেট তো অ্যাবসলিউট না। ম্যান্ডেট তো মানে রুলস, রেগুলেশন, কনস্টিটিউশন, গণ অভ্যুত্থান, ঐকমত্য কমিশন, জুলাই জাতীয় সনদ, এর উইল অফ দ্য পিপল, সভরেন্টি অফ দ্য উইল, এই সব কিছুর ফ্রেমের সাথে তো এটা আন্ডার হইতে হবে, এটা কনসিস্টেন্ট হইতে হবে। এবং একটা প্যারালাল ম্যান্ডেট আছে। তো আপনি দেখেন যে গণভোটে হ্যাঁ ভোট দিয়েছে এমন ভোটারের সংখ্যা 4,80,00,000 সামথিং। ধরে নিচ্ছি জামাত জোটের পুরো ভোটটা হ্যাঁ ভোট দিয়েছে, তাতে হয় হচ্ছে আপনার 2,70,80,00,000। তাহলে আরও 2 কোটি বাদ থাকে। তো তাহলে এই 2 কোটি ভোট তো বিএনপি ক্যাম্প থেকে আসছে। বিএনপি ভোট পাইছে কত? 3,76,00,000-এর মতো। তাহলে বিএনপিরও যদি 2 কোটি ভোট হ্যাঁ ভোট দিয়ে থাকে, বিএনপিরও তো মেজরিটি ভোট হচ্ছে গণভোটের পক্ষে ম্যান্ডেট দিয়েছে। তাহলে প্যারালাল ম্যান্ডেট কি করে? যে ম্যানিফেস্টেশনের, ইলেকশন ম্যানিফেস্টের থেকে ভোট যেহেতু রেফারেন্ডামে বেশি পড়েছে, সে তো এটাকে ওভাররাইড করে ফেলছে। কারণ যে বিএনপিকে ভোট দিয়েছে সে তো গণভোটের 4 প্রশ্নেও টিক দিচ্ছে, হ্যাঁ ভোট দিয়েছে। অতএব সে তো 47টা সাংবিধানিক সংস্কারের প্রশ্নে 30টাতে এখানে অলরেডি একমত হয়ে গেছে, কারণ সেই ভোটারের এখতিয়ার ছিল নাতে ভোট দেবার। অনেক সময় বলছে না যে হ্যাঁ এতগুলা প্রশ্ন, সব প্রশ্ন তো ছিল না। আরে জিয়াউর রহমানের রেফারেন্ডামে কি ভোট, কি বলা ছিল? এত কিছু লেখা ছিল? 19 দফার কথা লেখা ছিল? ছিল না তো। এত সাল থেকে এত সাল আমি যা যা করছি, মার্শাল্লাহ, অর্ডার টর্ডার, হাবি জাবি সব পাশ করে দিতে দিছে না? এগুলো কি বলা ছিল নাকি ওই রেফারেন্ডামে? লেখা ছিল না তো। খালেদা জিয়া যখন 91-তে বা 92-তে রেফারেন্ডাম করলো, প্রশ্ন লেখা ছিল? এত কিছু লেখা ছিল না। বাংলাদেশের হিস্ট্রিতে 4 বার সম্ভবত রেফারেন্ডাম হয়েছে। এইবারই প্রথমবার ডিটেইল কোশ্চেনিয়ার ছিল অন্য যে কোনো সময় থেকে। এখন আপনি বলতে পারেন, বলে এটা তো মেক্সিকান কনস্টিটিউশনের রেফারেন্ডামের মতো হয় নাই, এটা তো আমেরিকার কনস্টিটিউশনের রেফারেন্ডামের মতো হয় নাই, এটা তো স্প্যানিশ স্টাইলের মতো হয় নাই। তা আপনি সেই প্রশ্ন আগে তোলেন নাই কেন? আপনি চ্যালেঞ্জ করছিল তো। আপনি নভেম্বরে যখন অধ্যাদেশ দিল যে এইটার অধীনে একটা গণভোট হবে, আপনি সেটাকে চ্যালেঞ্জ করলেন না কেন? কনভিনিয়েন্টলি সব কিছু মেনে নিয়েছেন, অনলি বিকজ যে জাস্ট ওয়েট ফর দ্য মোমেন্ট, ওয়ান্স উই আর ইন দ্য চেয়ার আই শ্যাল থ্রো ইট আউট। এবং তারা সেটা এখন করছে। তাহলে এই যে সংবিধানের দোহাই দিয়ে বারবার কথা বলছে বিএনপি 71 ব্যবসাটা আওয়ামী লীগ যতটুকু করতে পারবে, 72-এর সংবিধানের চেতনা ব্যবসাটা আওয়ামী লীগের টুলস, এটা আওয়ামী লীগের পুঁজি। এই ব্যবসাটা আওয়ামী লীগ ছাড়া আসলে অন্য কেউ করতে পারবে না। এবং আওয়ামী লীগ এই ব্যবসাটা করতে করতে তাকে পালাইতে হয়েছে। অতএব যেই পুঁজিটা এক্সস্টেড হয়ে গেছে, যেই চেতনা ব্যবসাটা এক্সস্ট হয়ে গেছে, এইরকম একটা স্যাচুরেটেড আইটেম দিয়ে ব্যবসা করে ভালো বিএনপি করতে পারবে না। অতএব বিএনপি আগুন নিয়ে খেলছে। এই যে সংবিধানের প্রশ্ন বারবার তুলছে না, হাসিনা তো বলেছে সে রিজাইন করে নাই। হাসিনা পাবলিকলি ভিডিও বক্তব্যে বলেছে যে আমি রিজাইন করি নাই। চুপ্পু বলছে আমি শেখ হাসিনার কোনো পদত্যাগপত্র পাই নাই। তাহলে যিনি পদত্যাগ করেছেন, যার বরাবর করেছেন, দুজনই বলেছেন সে রিজাইন করে নাই। তাহলে আন্ডার দ্য ডামি ইলেকশন অফ 2024 এবং 72-এর সংবিধান, হাসিনা তো এখনো প্রাইম মিনিস্টার। সংবিধান ভেঙে দিল কে? কিসের ভিত্তিতে ভেঙে দিয়েছে? সংসদ ভেঙে দিল। সংসদ কে ভেঙে দিল? প্রধানমন্ত্রী চিঠি লিখতে হবে না প্রেসিডেন্টের কাছে? কিসের এখতিয়ারে? 72-এর সংবিধানে তো বলে দেওয়া আছে। 5 তারিখে সরকার পড়ছে, 8 তারিখে শপথ নিছে, 6 তারিখে অ্যাটর্নি জেনারেল হাওয়া দিয়ে নাজির হইল কোথায়? 106-এর হিয়ারিংটা কোথায় হয়েছে? এই নাটকের মঞ্চের পক্ষে বিপক্ষে কে ছিল? দিজ আর পিওর কনস্টিটিউশনাল স্ক্যাম।